অন্ন ও বাসস্থানের পরেই মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদানটি হল বস্ত্র, আর সেই বস্ত্র নির্মাণের জন্য প্রয়োজন সুতো। আমাদের দেশে সাধারণত সেই সুতো তৈরি করা হয় তুলো থেকে, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে ভারতীয় উপমহাদেশে তুলো চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সিল্ক বা রেশমের দাম চলে গিয়েছে জনগণের নাগালের বাইরে। এতে মার খাচ্ছে তাঁত শিল্প। আমাদের যা ক্লাইমেটের চেঞ্জ যেটা হয়েছে তার জন্য যেসব ন্যাচারাল ফাইবার ব্যবহার করা হতো, কটন, সিল্ক, কটন কাপাস, তার চাষটা সিভিয়ারলি হ্যাম্পার্ড হয়েছে, তার প্রোডাকশন অনেক কমে যাচ্ছে। তাই যে পরিমাণে তুলো, কটন, কাপাস অ্যাভেলেবল আছে এখন দেশে, তার দাম অনেক বেশি। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এমন স্টেজে আমরা যাব কি সাধারণ মানুষ আর এইটার থেকে বানানো বস্ত্র ব্যবহার করতে পারবে না। তাহলে আমাদের বিকল্পটা কি? সিল্কের ক্ষেত্রেও তাই, ভালো কোয়ালিটির সিল্ক অনেক বেশি দামে বিক্রি হয় সাধারণ মানুষের রিচের বাইরে। তাই জন্য ব্লেন্ডেড ফ্যাব্রিক তৈরি হচ্ছে। এখন যেটা আমরা কমার্শিয়ালি মার্কেটে দেখি লিনেন, যার কাপড় পাওয়া যায়, খুব ফ্যাশনেবল আইটেম। এইটা তিল গাছ থেকে তৈরি হয়, কিন্তু এর যে ফাইবার আসে সব কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট হয়, বেলজিয়াম আর ফ্রান্স থেকে। আমাদের দেশের তিল গাছগুলো ঠিক সেই কোয়ালিটি অফ ফাইবার দেয় না। তাহলে যদি আমাদের ইন ট্রু সেন্স আত্মনির্ভর ভারতের কথা বলতে হয়, তাহলে কিন্তু আমাদের এমন কিছু চাই যেটা আমাদের দেশে তৈরি হবে। একদিকে যখন এই পরিস্থিতি, তখন বৃদ্ধি পাচ্ছে ভারতের নকশা তোলা তাঁত বস্ত্রের চাহিদা। এই পরিস্থিতিতে প্রয়োজন ছিল বিকল্প এমন কিছু প্রাকৃতিক সম্পদ যার ব্যবহার করা যাবে তুলোর মতো। সমাধানরূপে পাওয়া গেল এক দেশজ সামগ্রী, নাম তার রামি। রামির ব্যবহার বহু প্রাচীন যুগ থেকেই হয়ে আসছে, ইতিহাসেও এর বহু প্রমাণ রয়েছে। রেমি অনেক বছর ধরে লোকে জানে, ইজিপশিয়ান মামিতেও এটা ব্যবহার হয়েছে, তারও আগে এটা ব্যবহার হয়েছে, কিন্তু সেটা আজ পর্যন্ত ঠিক কমার্শিয়াল মার্কেটে নিজের জায়গাটা পায়নি। তার কারণ এর প্রসেসিং, যেইটা অনেকটা নন ইকো ফ্রেন্ডলি আর অনেক বেশি কাম্বারসাম, লেবার ইন্টেন্স। আমরা যেটা তৈরি করতে পেরেছি, আ সিম্পলিফাইড ট্রিটমেন্ট, যেটাকে আমরা আরও মডিফাই করার চেষ্টা করছি, যাতে কি ত্রিপুরার ক্ষেত্রে স্পেশালি অ্যান্ড ইভেন বাকি রাজ্যের জন্য, যাতে এইটাকে আমরা ন্যাচারাল ফ্যাব্রিকের হিসাবে একটা স্ট্রং কম্পোনেন্ট আমাদের দেশের হিসাবে তুলতে পারি। এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানটায় র্যামির কাল্টিভেশন হয়, চাষ হয়, সেই জায়গাটায়। এই কাল্টিভেশন এরিয়াটা নিয়ে যদি কিছু বলেন ম্যাডাম। এই এরিয়াটায় রেমি কাল্টিভেশন 2016 থেকে আমরা শুরু করেছি। তখন এনে রাইজোম লাগানো হয়েছিল। পরবর্তীকালে প্রত্যেক 45 দিন পরপর আমরা এই স্টেমগুলোকে কাটি। এই যে বড় আপনারা স্টেম দেখছেন, যখনই এইটা একটু ব্রাউন কালার নিচের থেকে আসা শুরু হয়, আমরা স্টেমগুলোকে কাটি, কেটে এখান থেকে ফাইবার বের করি। আচ্ছা, এই রেমির সুবিধা হচ্ছে একবার লাগানোর পরে 16 বছর পর্যন্ত যে কেউ যে এটা লাগাবে সে ফাইবারটাকে কিন্তু প্রত্যেক 45 দিন অন্তর অন্তর ফাইবারটা পেতে পারে। তাহলে এমন যদি কোনো হাউসহোল্ড থাকে যাদের কাছে প্লট অফ ল্যান্ড আছে, মাটিটা আছে যেখানে জল জমছে না, তারা কিন্তু খুবই মানে ইজে সুবিধা করে এই জিনিসটাকে লাগাতে পারে। আর রেমি ফাইবার কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয়। আর এইভাবে যেটা করা যেতে পারে কি ফাইবারটা ঠিক লোকালি তৈরি হবে, যার কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। কোনো বিশেষ ধরনের টোপোগ্রাফির কি প্রয়োজন, না শুধু একটু স্লোপ এরিয়া হলেই হয় র্যামির কাল্টিভেশন? জল জমবে না, আর একটা সার্টেন অ্যামাউন্টে যাতে ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটা কিন্তু যদি ন্যাচারালি সেই জায়গায় না থাকে, তাহলে ওটা কিন্তু বাইরের থেকে জল অ্যাপ্লাই করেও করা যায়। কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন কি কোনো জল জমলে এইটা চাষ করা যায় না। রেমি কিন্তু খালি যে রেমি চাষ করতে হবে তা না, তার সাথে যে কোনো ফল, যে কোনো তরকারি জাতীয় জিনিসের চাষ করা যায়, একসাথে মিক্সড কাল্টিভেশন করা যায়, এটা করা যায়। এবং ত্রিপুরার যে ওয়েদার, সেটা র্যামির জন্য কতটা সুইটেবল? অ্যাবসলিউটলি সুটেবল। নর্থ ইস্টের ওয়েদার হচ্ছে পারফেক্ট রেমি কাল্টিভেশনের জন্য, কিন্তু এটা
এখন পর্যন্ত আমরাই প্রথম যে এইটাকে করে চেষ্টা করছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে। আর 2015 থেকে এই জিনিসটা আমরা শুরু করেছিলাম। 16তে লার্জ স্কেলে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির প্রজেক্ট পেয়ে আমরা শুরু করেছি। লার্জ স্কেল বলতে আমাদের ইউনিভার্সিটির ভেতরে এইটুকু। এখন আমরা চেষ্টা করছি সেটা বাইরে এনজিও থ্রু দিয়ে যাতে বেশি করে উৎপাদন করা যায়, যেইটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি কিনে নেবে এখান থেকে। তাহলে কি একটা অল্টারনেটিভ লাইভলিহুড অপশন, যেখানে কি ত্রিপুরার ল্যান্ড ওনাররা আরেকটা রোজগারের সাধন পাবে। দক্ষিণ এশীয় দেশগুলোতে ফাইবার সমৃদ্ধ এই ফসলটি খুবই জনপ্রিয়। উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়া এই রামি চাষের পক্ষে অত্যন্ত সহযোগী। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রামি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা করছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্रोबियल टेक्नोलॉजी ग्रुप। त्रिपुरा विश्वविद्यालय अपने देश को आत्मनिर्भर की ओर बढ़ाने के लिए और आत्मनिर्भर भारत को आगे बढ़ाने के लिए इस संकल्प को, इस उद्देश्य को पाने के लिए कई तरह के इनोवेटिव प्रोडक्ट और इनोवेटिव रिसर्च बना रहा है। इसमें से हमारा एक है रेमी फैब्रिक्स, जो कि ये अपने यहाँ के त्रिपुरा विश्वविद्यालय के हमारे प्रोफेसरों ने इस पर शोध किया है और हमें विश्वास है कि इस तरह के उत्पादन से हम अपने देश को आत्मनिर्भर को आगे बढ़ाएंगे और साथ साथ अपने विद्यार्थी को अपना पढ़ाई पूरा करने के बाद भी इस देश को आगे बढ़ाने के लिए वो जॉब गिवर्स बन जाएंगे और भारत उद्यमिता की ओर आगे बढ़ेगा, ऐसा मेरा विश्वास है। রামি চাষের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয় জৈব সার। মাটির উপযোগিতা রক্ষা করা এবং ফসলের গুণাগুণ রক্ষায় ব্যবহৃত জৈব সার অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ম্যাডাম, আমরা যখন কাল্টিভেশনের কথা বলি কিংবা চাষবাসের বিষয় নিয়ে যখন আলোচনা হয়, তখন যারা সাধারণ মানুষ রয়েছেন তারা ভাবেন যে চাষবাস মানেই হচ্ছে যে সেখানে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, সেখানে কীটনাশক ব্যবহার করতে হবে। এই র্যামি কাল্টিভেশনের জন্য কতটা ফার্টিলাইজার ব্যবহার করতে হয় কিংবা আদৌ করতে হয় কিনা, কোনো অল্টারনেটিভ ওয়ে রয়েছে কিনা, বা এই যে র্যামি গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে গাছগুলো আমরা তো রাস্তার আশেপাশে দেখতেই পাই, কখনো এতটা সচেতন ছিলাম না। এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি আলোকপাত করেন। প্রথমে হচ্ছে আপনি ঠিকই বললেন, র্যামির অনেক ভ্যারাইটি আছে। আমাদের এখানেও নিশ্চয়ই লোকালি নানা রকম ভ্যারাইটি আছে, কিন্তু যখনই আমরা এটাকে কমার্শিয়াল স্কেলে নিয়ে যেতে চাইবো, যে প্রোডাক্টটা আমার দেশের কাস্টমারও নেবে আবার বিদেশের কাস্টমারও নেবে, তখন প্রশ্ন হবে আমি কোন ভ্যারাইটিটা নিচ্ছি। তাই বলে যে কোনো ভ্যারাইটি নিয়ে কিন্তু আমরা ন্যাচারাল ফাইবারই অর্গ্যানিক ফাইবার বলতে পারবো না, আনলেস আমরা ওটাকে সায়েন্টিফিক্যালি ডকুমেন্ট করতে পারি। তাই বলে এইটা একটা স্পেসিফিক ভ্যারাইটি অফ রেমি, যেটা কমার্শিয়ালি অলরেডি জানা আছে কি এটা ইউজ করা যায়, এটা ওয়েল প্রুভড। অনেক ন্যাচারাল ভ্যারাইটি আছে, সেগুলোকেও ডকুমেন্ট করা যেতে পারে। একবার ডকুমেন্ট হয়ে গেলে তাদের ফাইবার এক্সট্রাকশনের জন্য ব্যবহার করা যেতেই পারে। কিন্তু ওটাকে কমার্শিয়াল লেভেলে যেতে গেলে, স্পেশালি যদি এটা বিদেশি প্রোডাক্ট আমাদের বানাতে হয়, কারণ কি এর কোয়ালিটি অতটাই ভালো কি এই বিদেশি প্রোডাক্ট হতে পারে, যেটা বিদেশে যার মার্কেটও থাকবে, খালি আমার দেশে নয়, তাহলে কিন্তু আমাদের জানতে হবে কি ঠিক এইটা জেনেটিক্যালি কি, কেন কি সেইটা কনজিউমার জানতে চায়। এবার ফার্টিলাইজারের ব্যাপার যতটা আছে, এই সার, হ্যাঁ কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে এগুলোকে গ্রো করা যায়, তা ওয়েল এস্টাবলিশ লোকে করছে। আমাদের দেশে ইন্ডিয়ান ICAR, যেটা ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ, তাদের রেমি রিসার্চ স্টেশন আছে, অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা রেমি নিয়ে কাজ করছে। তো কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে এগুলো তো গ্রো করাই যায়। একবার কাল্টিভেশন হয়ে যাবে, 45 দিন পরে আবার আরেকটা অ্যাপ্লিকেশন। কিন্তু আমরা যেটা চেষ্টা করছি, কেমিক্যাল থেকে একটু সরে যদি আমরা অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করতে পারি, জৈব সার। সমস্যা হচ্ছে জৈব সারে প্রোডাকশন কমে যায়, কিন্তু আমরা যেটা করতে পেরেছি, এই ধরনের জৈব সার তৈরি করতে পেরেছি যেখানে প্রোডাকশন কমে না কিন্তু প্রোডাকশন বাড়িয়ে দেয় ফাইবার। তাতে সুবিধা কি, মাটির হেলথটাও ভালো থাকে। যে কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো মানে ধুয়ে গিয়ে আমাদের জলগুলোকে দূষিত করে, সেই সমস্যা থাকে না যদি আমরা জৈব সার ব্যবহার করি। তো এইসবও আমাদের গবেষণার একটা পার্ট। আর হ্যাঁ,
ফার্টিলাইজার তো নিশ্চয়ই লাগে, কিন্তু সেটা জৈব সারও হতে পারে, সবসময় কেমিক্যাল ফার্টিলাইজার লাগবে তা নয়। অর্থাৎ আমরা এখানে যে রেমি গাছগুলো দেখছি এগুলো সব অর্গানিক ওয়েতে এগুলো কাল্টিভেট সব অর্গানিক ওয়েতে কাল্টিভেটেড। ওই কর্নারে শুধু একটা প্লট আপনি দেখবেন যেটা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে গ্রো করা হয়েছে, তার কারণ হচ্ছে ওটা কম্প্যারিজনের জন্য, আচ্ছা। কি কেমিক্যাল ফার্টিলাইজার দিলে কতটা গ্রোথ আসে একটা পিরিয়ডে, আর সেইটাই আমাদের তৈরি করা জৈব সার দিলে কতটা আসে। আমি দুটো প্লট দেখাচ্ছি, যার মধ্যে এগুলো হলো জৈব সার দিয়ে চাষ করা রেমি। যা আমাদের জৈব সারের যেই বিশেষত্ব তা হলো জৈব সার মাটির যে রুট জোনে পুষ্টিকর পরিপোষক যেগুলো আছে তাকে পুষ্টি পরিপোষককে ধরে রাখতে সাহায্য করে। আমরা এখানে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে চাষ করেছি রেমি জৈব সারের সাথে তা কম্পেয়ার করার জন্য। আমরা পরীক্ষামূলকভাবে যেটা দেখছি এখানে যে জৈব সার আর রাসায়নিক সারের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা কীরকম হচ্ছে। আমরা যদি এখানে দেখতে পাই দুই ক্ষেত্রেই এখানে আমাদের সাস্টেনেবল গ্রোথ দেখা যাচ্ছে, জৈব সার এবং রাসায়নিক সারের ক্ষেত্রে। আমরা যদি পেছনে আমাদের দেখি, এখানে যদিও রাসায়নিক সার আর এখানে লাগানো আছে জৈব সারের, আপনি যদি দেখুন পিছনের হাইটটা কতটা, যেহেতু দেখা যাচ্ছে যে জৈব সার বা রাসায়নিক সার দুই ক্ষেত্রেই আমাদের প্রোডাকশন মোটামুটি একই দেখা যাচ্ছে। রামি চাষ করে তার থেকে তন্তু বের করে তারপর সেটি থেকে সুতো বানানো হয়, যে সুতো দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ডিজাইন ও ডিমান্ড অনুযায়ী কাপড়। ডিকর্টিকেশনের মাধ্যমে যে রেমি গাছের ছালটা কী করে ছাড়ানো হয় এবং ছাল থেকে ছাড়িয়ে এই ফাইবারটাকে এইভাবে বার করা হয় তন্তুটাকে। এবার এই তন্তুটাকে আমরা 6 ঘন্টার জন্য প্লেন জলে চুবিয়ে রাখবো। আমরা 6 ঘন্টা আগে এই ফাইবারটা চুবিয়ে রেখেছিলাম, এই 6 ঘন্টা পর আমরা এখান থেকে ফাইবারটা বার করেছি এবং বার করার পর এবার আমরা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার ফলে যে বেসিক আপনারা দেখতে পাবেন এখান থেকে বেসিক যে গামটা আছে সেটা ওর বাইরের ছাল থেকে বেরিয়ে এসছে। এবার এটা ভালো করে আমরা জলে দিয়ে ওয়াশ করে নেব, ধুয়ে নেব, যাতে তারপরের প্রসেসের জন্য আমরা ওইটাকে রেডি করতে পারি। ধোয়ার পরে ভালো করে আমরা ওর থেকে জলটাকে নিংড়ে নিয়ে ওইটাকে আমরা বাইরে তারে শুকিয়ে দেবো রোদের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে শুকিয়ে যায়, না হলে ওর মধ্যে ছত্রাকের অ্যাটাক হতে পারে। আমাদের জল দিয়ে ওয়াশ করার পর ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমরা এইভাবে আমরা ক্রুড ফাইবারটা পাই। এই ফাইবারটা জল দিয়ে ওয়াশ করার পর কমপক্ষে একদিন, যদি ভালো সানলাইট থাকে, সূর্যালো যদি ভালো থাকে, তাহলে কমপক্ষে একদিনকে ওটাকে রোদে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ শুকিয়ে যায়। যদি সূর্যালো ভালো না থাকে কোনো ক্ষেত্রে 2 থেকে 3 দিনও রাখা যেতে পারে, বৃষ্টির দিনে এবং শীতের দিনে বিশেষ করে। এটা করার পর এবার আমরা যে প্রাথমিক ডিগামিং প্রসেসটা যেটা পার্শিয়ালি কেমিক্যাল ট্রিটমেন্ট যেটা, সেখানে সেই প্রসেসটাই আমরা যাব। এই ক্ষেত্রে আমরা কয়েকটা কেমিক্যালের মিশ্রণে একটা দ্রবণ তৈরি করেছি। এই দ্রবণে এই ফাইবারটাকে আমরা চুবাবো। ক্রুড ফাইবার যেটা আছে সেটাকে আমরা এই কেমিক্যালের দ্রবণটাতে চুবিয়ে এই মেশিনে 121 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 LP প্রেসারে আমরা 45 মিনিটের জন্য ফোটাই। এই ফোটানোর ফলে যে এক্সট্রা যে গামটা এই ফাইবারের গায়ে, তন্তুটার গায়ে লেগে আছে, সেটা জলে বেরিয়ে আসে এবং আমরা একটি ডিগামড ফাইবার সেখান থেকে পেতে পারি। 121 ডিগ্রিতে ফোটানোর পরে এইভাবে সলিউশনটা বেরিয়ে আসে। এই সলিউশনের মধ্যে এই ফাইবারটা যেটা চুবানো ছিল এখান থেকে তুলে নিয়ে ভালো করে একে নিংড়ে পরিষ্কার জলে ততক্ষণ পর্যন্ত আমরা ধোবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে সম্পূর্ণ কেমিক্যালটি বেরিয়ে যায়। ধোয়ার পরে আমরা পার্শিয়ালি কেমিক্যালি ডিগামড ফাইবারটা আমরা পাই। এই ফাইবারটাকে আরেকটু মসৃণ এবং চকচকে করে তোলার জন্য আমরা যেটা করি, আমরা ব্যাকটেরিয়ার উৎসেচকে অর্থাৎ এনজাইমে এটাকে 72 ঘন্টার জন্য চুবিয়ে রাখি। এই 72 ঘন্টা চুবানোর পরে এই ফাইবারটা আরও বেশি অনেক মসৃণ এবং ফাইন এবং চকচকে হয়ে ওঠে। 72 ঘন্টা পর এটা এখান থেকে তুলে ভালো করে নিংড়ে সার্ফেক্টেন্টে অর্থাৎ সার্ফের সাহায্যে ধুয়ে, যাতে ওর মধ্যে থেকে থাকা কোনো ধরনের স্মেল অর্ডার না থাকে, সেরকমভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে প্রপারলি তারপর আমরা ওইটাকে ফাইনাল যে প্রোডাক্টটা সেটা আমরা পাই। সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা। এটা হচ্ছে গিয়ে আনওপেন্ড এই ফাইবার। লাস্টলি আমরা যেটা পাই হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে ডিগামিং হওয়ার পরে। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই হচ্ছে আমার ক্রুড ফাইবার, যেটা কিনা আমরা গাছ থেকে ডিকর্টিকেশনের পরে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার পার্শিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ কেমিক্যালের সঙ্গে ট্রিট করার পর ফাইবারটা যেটা পাচ্ছি। এবং লাস্টলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার উৎসেচকে 72 ঘন্টা পরে যেটা পাচ্ছি। এই হচ্ছে কি আমাদের ফাইনাল প্রোডাক্ট। এই ফাইনাল প্রোডাক্টটিকেই ভালো করে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এটা চকচকে একটা ফাইবার আমরা দেখতে পাচ্ছি। এই ফাইবারটাকে পরবর্তী সময়ে সুতো তৈরির জন্য আমরা বিভিন্ন
তাঁতিদের ইয়েদের কাছে, সংস্থার কাছে পাঠানো হয়, যেখান থেকে এটা সুতো তৈরি হয়ে ফাইনাল নতুন পোশাক তৈরি হওয়ার জন্য রেডি হয়। বর্তমান বাজারে লভ্য অন্যান্য সামগ্রীর মতোই রামি সুতোয় তৈরি কাপড়ের লুক ও টেক্সচার অত্যন্ত আকর্ষণীয়। এটা হচ্ছে ট্রিটেড র্যামি ফাইবার, এটার থেকে সুতো তৈরি প্রসেসটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে সেই সুতো যেটাকে ট্রিটেড যে র্যামি ফাইবার আমি আপনাকে একটু আগে দেখালাম, সেই র্যামি ফাইবার, ট্রিটেড র্যামি ফাইবার থেকে এই সুতো তৈরি করা হয়। আর এই সুতো তৈরি করার পরে এই সুতো থেকেই কাপড়গুলো তৈরি করা যেতে পারে। এই সুতো দু টাইপের তৈরি করা যেতে পারে, একটা তুলো তৈরির পদ্ধতি, একটা পাট তৈরি পদ্ধতিতে। যেটা আমি আপনাকে দেখাবো কাপড়গুলো, বেসিক্যালি তুলো তৈরি পদ্ধতিতে যে সুতোগুলো তৈরি করা হয় খুবই মসৃণ হয়, বাট পাট তৈরির পদ্ধতিতে যে সুতোগুলো তৈরি করা হয় সেটা অমসৃণ হয়, অপেক্ষাকৃত শক্ত হয়, যেটা বলা হয় শক্ত মানে হার্ড যেটা বলবো আমি। সেই সুতো থেকে কাপড়গুলো তৈরি হয়েছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাবো আপনাকে আরও ভালো করে। ওই সুতোগুলোকে শুধু র্যামি সুতো থেকে 100% নিয়েও করা যেতে পারে কাপড় তৈরি, এবং ব্লেন্ড করেও করা যেতে পারে। ব্লেন্ড যেরকম কি আমরা সিল্কের সাথে, টসরের সাথে, কটনের সাথে, লেনিনের সাথে, উলের সাথে নিয়েও আমরা কাপড় তৈরি করতে পারি। আমি ফার্স্ট আপনাকে এখান থেকে দেখাতে চাইবো, এই যে কাপড়গুলো আপনি দেখছেন, এটা শাড়ি আছে আর অনেক জিনিসগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো 100% র্যামি ফাইবার থেকে তৈরি হয়েছে। আর এগুলো হ্যান্ড ওয়েভেন কাপড়গুলো, এগুলো আপনি এগুলো যে দেখতে পাচ্ছেন পুরো 100% র্যামি ফাইবার থেকে যে কটন বেরিয়েছে সেই সুতো থ্রেড থেকেই তৈরি হয়েছে। আর এগুলোও আপনি দেখতে পাচ্ছেন, এগুলো যেটা আমি বললাম পাটের পদ্ধতিতে তৈরি হয়, মসৃণ একটু শক্ত হয়ে কাপড়গুলো, যেটা আমি বললাম আপনাকে একটু আগে, এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো র্যামির থ্রেড থেকেও তৈরি হয়েছে। যেগুলো দেখতে ডিফারেন্ট কাপড়স আপনি দেখতে পাচ্ছেন, যেরকম কি কুর্তি আছে, ব্লেজার আছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আমি আপনাকে দেখাতে চাইবো যে আমরা ব্লেন্ড পদ্ধতিতে যে তৈরি করছি কাপড়গুলো, যেরকম কি এখানে আমি আপনাকে দেখাতে চাইবো একটা কাপড় যেটাকে র্যামি প্লাস সিল্ক ব্লেন্ড করে তৈরি করা হয়েছে। এই যে কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আছে র্যামিও আছে অ্যান্ড সিল্কও আছে অ্যান্ড উলের কম্বিনেশনও আছে, ভিসকস র্যান যেটা আমরা আলাদা একরকম ফ্যাব্রিকও দেখি, ওইখানে মিক্স করে একটা তৈরি করা হয়েছে এই কাপড়টা যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এগুলো এই যে আপনি দেখছেন কাপড়টা, এই যে কাপড়টা আপনি ভালো করে দেখতে পারেন, এটাতে হচ্ছে এখানে সিল্ক আর র্যামির কম্বিনেশনে ব্লেন্ড করে এই কাপড়টা তৈরি করা হয়েছে। এই যে সিল্ক অ্যান্ড র্যামি দুটো কম্বিনেশনে থ্রেড বের করে এই কাপড়টা তৈরি করা হয়েছে, যেটা আপনি এখনও দেখতে পাচ্ছেন। আর অনেকটাই আছে, যেরকম একটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্টলের মতো জিনিস, আর যেটা র্যামি ফাইবার থেকেও তৈরি করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা শাড়ি তৈরি করা হয়েছে র্যামির থ্রেড থেকে। এগুলো অনেকটাই জিনিস, এগুলো বাচ্চাদের কাপড়গুলো ডিফারেন্ট এজের জন্য। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবিয়াল টেকনোলজি গ্রুপ আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে। त्रिपुरा विश्वविद्यालय उद्यमिता विकास के क्षेत्र में बहुत ही महत्वपूर्ण कदम उठा रही है। यहाँ पर पिछले 2 वर्षों में अनेक कार्यक्रम कराए गए, जिनका उद्देश्य न केवल त्रिपुरा विश्वविद्यालय के बल्कि त्रिपुरा के और पूर्वोत्तर भारत के अन्य शिक्षा संस्थानों के छात्रों को और युवाओं को उद्यमिता के क्षेत्र में रुचि लेना और जो है उसके थ्रू अपना करियर बनाना के विषय में अनेक कार्यक्रम आयोजन किए गए। इस श्रृंखला में त्रिपुरा यूनिवर्सिटी ने एक अनोखा और एक अनूठा कदम उठाया है। हमने एक एम्प्लॉयमेंट जनरेशन रिसोर्स सेंटर, रोजगार सृजन केंद्र, जो कि जिसका उद्देश्य है कि त्रिपुरा न केवल त्रिपुरा यूनिवर्सिटी के बल्कि पूर्वोत्तर क्षेत्र के सभी युवाओं को एक रिसर्च बेस्ड गाइडेंस देने का। रिसर्च बेस्ड गाइडेंस का अर्थ ये होता है कि जब हम कोई युवा एक सपना देखता है अपना उद्यमिता प्रारंभ करने का या कोई एक छोटा मोटा स्टार्टअप शुरू करने का,
तो अमूमन ये देखा जाता है कि उसको गाइडेंस की कमी होती है। वो अपने उस क्षेत्र से जहाँ से वो बिलोंग करता है वहाँ उसको वहाँ के विषय में पूर्ण जानकारी नहीं होती। वहाँ की क्या पोटेंशियल हैं, वो क्या लेटेंट पॉसिबिलिटीज़ हैं जिसको कि वो जो है हार्नेस करके अपने और अपने से जुड़े हुए व्यक्तियों का, अपने एरिया का जो विकास कर सकता है, उसके लिए उसको हेल्प करने के लिए, समझने के लिए कि वो किस प्रकार से अपने क्षेत्र से जुड़े हुए जो एक लेटेंट पोटेंशियल जिसको हम बोल सकते हैं, वो उसमें कैसे समझ सकता है। इस प्रकार की एक रिसर्च बेस्ड गाइडेंस देने का इनिशिएटिव लिया है त्रिपुरा विश्वविद्यालय ने। রামের ফাইবার থেকে সুতো তৈরির প্রযুক্তিগত সুবিধা পেলে তন্তুবায়দের আয়ের সুযোগ নিশ্চিত হবে। ত্রিপুরা এর সুফল বেশি করে পেতে পারে। আমরা সুতো বানানোর কাজটা এখনো এখানে করতে পারি না, কেন কি ত্রিপুরায় সে ফ্যাসিলিটি নেই, আমাদের ইউনিভার্সিটিতে নেই, বাইরেও নেই। সেইটা আমরা কলকাতায় নর্থের দিকে রিসার্চ ইনস্টিটিউট, যেখানে রেমি ফাইবার প্রসেসিংয়ের অপশন আছে, সেখানের থেকে সুতো বানানো হয়। আর সেই সুতোটাকে আমরা আলাদা আলাদা তাঁতি না তো উইভার্স সার্ভিস স্টেশনের হেল্পে আমরা আলাদা আলাদা ধরনের কাপড় তৈরি করি। এই কাপড়গুলো কিছু যেরকম তাঁতি ভাইরা করেছেন শান্তিপুর থেকে, আবার আমাদের উইভার্স সার্ভিস স্টেশন আগরতলায় যেটা আছে সেখান থেকেও আমাদের ওরা এই সুতোর থেকে কাপড় বানিয়ে দিয়েছেন। এছাড়া উইভার্স সার্ভিস স্টেশন জয়পুর আমাদের সাথে অ্যাসোসিয়েটেড আছে। অনেক নামি দামি ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিদেরও এই সুতো দেওয়া হয়েছিল, তারাও তাদের প্রোডাক্ট বানিয়ে তাদের ফিডব্যাক দিয়েছে। ওদের কাছে এটা লিনেনের ইন ট্রু সেন্স একটা সাবস্টিটিউট। অবশ্য একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট সাপ্লাই, একটা রেডি সাপ্লাই অফ রেমি ফাইবার কী করে দেওয়া যায়? কারণ কি এখনও যে রেমি ফাইবার বিশ্ব মার্কেটে অ্যাভেলেবল সেটা কিন্তু সব চায়না জাপান থেকে আসে। সো প্রশ্ন হচ্ছে এই নামি দামি ইন্ডাস্ট্রির কি আমরা এই দেশ থেকে একটা রেডি সাপ্লাই অফ রেমি ফাইবার কি করে পাবো? তার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিয়েছেন। আমরা আলাদা আলাদা এনজিওর সাথে যোগাযোগ করছি যারা এটাকে অর্গ্যানিকভাবে গ্রো করার চেষ্টা করবে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দত্তপন্থ থিংরে এমপ্লয়মেন্ট রিসোর্স জেনারেশন সেন্টার ত্রিপুরা সহ সমগ্র পূর্বোত্তরের যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। जैसा हम सब जानते हैं कि आज भारत ने आत्मनिर्भर बनने का स्वप्न देखा है और आत्मनिर्भर बनने का केवल एक ही मार्ग है, एंटरप्रेन्योरशिप, उद्यमिता। और इस विषय में आप सब जानते भी हैं कि पूरे भारतवर्ष में 21 अगस्त को उद्योग के एक उद्यमिता दिवस के रूप में मनाया जा रहा है। और 21 अगस्त से लेकर के 2 अक्टूबर तक देश में हर प्रयास रहेगा कि हर शैक्षिक संस्था में, स्कूल में, कॉलेज में, युवाओं से जुड़े हुए और संस्थाओं में इस प्रकार के कार्यक्रम आयोजन किए जाएं, जिसमें कि छात्रों को, युवाओं को इस बात का प्रेरणा भी दिया जाए और उनको जानकारी भी दिया जाए और उनका मार्ग प्रशस्त किया जाए कि किस प्रकार से वो उद्यमिता के मार्ग को अपना करके अपने समाज का, अपने क्षेत्र का, अपने देश का, अपने राष्ट्र का विकास कर सकते हैं। वोकल फॉर लोकल का जो एक नारा हमारे प्रधानमंत्री ने दिया है, तो अपने लोकल क्षेत्र को हम कैसे समझेंगे कि हम वहाँ क्या कर सकते हैं। तो इस संदर्भ में ये भी एक बहुत हर्ष का विषय है कि रेमी जो कि लिनन का एक सब्स्टिट्यूट के रूप में जो है अभी हमारे सामने एक विकल्प आया है और इसका जो एक प्रोडक्शन कैसे किया जा सकता है या जो इससे जुड़ी हुई तकनीक, इसका हमारे विश्वविद्यालय के ही प्रोफेसर हैं, प्रोफेसर श्याम राय चौधरी जी, उन्होंने इस विषय पर जो है रिसर्च में निरंतर पिछले 4-5 साल से इस विषय पर रिसर्च कर रही हैं, अनुसंधान को कर रही हैं। और अभी एक रेमी यहीं त्रिपुरा में जो है एक प्लांट है, उससे प्रोड्यूस किया जा रहा है और उससे प्रोडक्शन से लेकर के हम उसको एक कॉमर्शियल एक एंटरप्राइज के रूप में कैसे कर सकते हैं, यहीं पर रह कर के लिनन का एक सब्स्टिट्यूट बने। तो एक और इस विषय में जो है अभी आप देख रहे हैं पीछे जितने भी एक जो है आपको कपड़े दिखाई दे रहे हैं, ये सब त्रिपुरा में प्रोफेसर श्याम राय चौधरी के प्रयासों से ही ये संभव हो पाया।
और इसमें आपके पास जो है ऐसे भी कपड़े दिखाई देंगे जो कि फैशन की दृष्टि से किसी भी प्रोडक्ट से कम नहीं हैं। और हमने हमारा जो पहला प्रोडक्ट बना, हमने अपने माननीय राष्ट्रपति महोदय को भेंट किया गया। दो तीन साड़ी जो है यहाँ से ही त्रिपुरा ने ही विश्वविद्यालय में ही उसका प्रोडक्शन हुआ, उसका निर्माण हुआ, उसका सौंदर्यीकरण हुआ। तो इस प्रकार के, जैसे रेमी तो केवल एक एग्जाम्पल है, इस एक एग्जाम्पल से वो इतना बड़ा एग्जाम्पल है कि इस एग्जाम्पल से और जो विश्वविद्यालय के और भी जो शोधार्थी हैं या जो फैकल्टीज़ हैं उनको प्रेरणा मिलेगी कि वो कुछ ऐसा नया कुछ उत्पाद बनाने में युवाओं की मदद कर सकें, जो कि समाज में एक आर्थिक रूप से युवाओं को स्वावलंबी और सशक्त बनाने का भूमिका रखेगा। আমাদের প্রিয় দেশের গৌরবময় ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে এই গবেষণা থেকে বেরিয়ে আসা প্রথম পণ্যটি তথা দেশের প্রথম নাগরিক ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সামনে উপস্থাপিত করা হয়। মাননীয় রাষ্ট্রপতি এই প্রচেষ্টার প্রশংসা করেছেন। আমাদের রেসপেক্টেড প্রেসিডেন্ট ম্যাডামও এই কথাটা বলেছেন যখন ওনাকে প্রথম শাড়িটা, ফাইনেস্ট শাড়ি যেটা তৈরি হয়েছে আমরা দিতে গেছি, একটা স্টল দিতে গেছি, ম্যাডাম তখন একটাই কথা বলেছেন, হ্যাঁ, দিস ইজ সামথিং, এইটা এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের দেশের হ্যান্ডলুম সেক্টরটাকে অনেক বেশি বুস্ট আপ করতে পারবে। আমাদের দেশে চরখাই হ্যান্ডলুমটা মহাত্মা গান্ধীর সময় থেকে প্রমোট করার চেষ্টা হচ্ছে, তা সত্ত্বেও এখন আমাদের হ্যান্ডলুম সেক্টরের অবস্থা অতটা ভালো না যতটা হওয়া উচিত। কিন্তু এই ধরনের ন্যাচারাল ফাইবার বেসড প্রোডাক্ট যদি আমরা করি, আমাদের ইউথ এমপ্লয়মেন্ট পাবে, আমাদের হ্যান্ডলুম সেক্টর সার্ভাইভ করতে পারবে, আর সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের দেশ ন্যাচারাল ফাইবার বেসড প্রোডাক্টে একটা সিগনিফিকেন্ট জায়গা এই বিশ্বে তার পজিশনটা পেতে পারবে। हम अपने विश्वविद्यालय में पढ़ाई के साथ साथ शोध पर बहुत ध्यान देते हैं और शोध में हमारा उद्देश्य रहता है कि ऐसा शोध, ऐसा फाइंडिंग निकाले ताकि भारत को आत्मनिर्भर बनाने की ओर सहयोग करे और बाकी देशों की तुलना में भारत भी उद्यमिता के क्षेत्र में भी आगे बढ़े और भारत का जो लक्ष्य है विश्व गुरु बनने का वो पूरा हो जाए। इस पर हम विशेष ध्यान देना चाहते हैं। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবিয়াল টেকনোলজি গ্রুপ রামি ফাইবার থেকে উৎপন্ন সুতো থেকে কাপড় তৈরি করার মাধ্যমে ত্রিপুরা তথা ভারতীয় বস্ত্রশিল্পের স্বনির্ভরতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখাকে সুনিশ্চিত করছে। আর এর ফলে সমৃদ্ধ হবে রাজ্য তথা দেশের কৃষি সম্বলিত অর্থনীতি এবং সর্বোপরি মানুষের জীবনযাপন। উন্মোচন হবে বিকাশের কাঙ্ক্ষিত পথ।